হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ফরাসি রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম হচ্ছে এ পারফেক্ট প্ল্যান। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। Merci. T'as pas eu peur, toi? Ah non, je te jure. T'étais au mauvais endroit, au mauvais moment. C'est le mariage qui te stresse, hein, c'est normal. Ça va aller. মুভির শুরুতেই বেশরম অর্ধবয়সী একটা মেয়েকে দেখি যে মুখে যা আসতেছে যেভাবে আসতেছে সেভাবেই সবার সঙ্গে কথা বলতেছে। আর এইসব শুনে এরা সবাই লজ্জা তো পাচ্ছেই, সাথে বিরক্তও হচ্ছে। তো এই মেয়েটি ছাড়া বাকি যারা রয়েছে এরা সবাই একটা পরিবারের সদস্য। এটা হচ্ছে এই পরিবারের মেইন কর্ত্রী, নাম ভেলি, আর এটা ভেলির হাজবেন্ড জ্যাক। এটা তাদের মেয়ে সিয়া, আর এটা জামাই মিস্টার পল। আর এই বেশরম মেয়েটা সিয়ার নতুন বস, নাম ওয়ালি। বস বলে কথা, তাই কেউ কিছু বলতে পারছে না, সহ্য করে যাচ্ছে। তো ওয়ালি বলতেছে একা থাকা যে কি কষ্টকর এটা শুধু আমি বুঝতেছি। 6 মাস হলো আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, তখন থেকে যেন আমি মরুভূমি হয়ে বেঁচে আছি। কন এটা কোনো কথা? এরা তো ভিতরে ভিতরে রাগে ফাটতেছে। ওয়ালি বলে একটা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আমি পাগলের মতো খুঁজে বেড়াই। আমি রাতে একা বাহিরে যাই, ডিস্কোতে যাই, এমনকি আমি ডেটিং সাইটেও গিয়েছিলাম। তবু আমি একটা ছেলেকেও পেলাম না যে আমাকে ভিতর থেকে ভালোবাসবে। সব ছেলেই শুধু আমার সাথে বিছানায় যেতে চাই। ভ্যালি রেগে গিয়ে পলের কানে বলে আজকেই এটাকে কেন ইনভাইট করতে হলো? পল বলে মামি একটু শান্ত হও, আমি দেখতেছি। এদিকে এসব বলতে বলতে ওয়ালি মনের কষ্টে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন মনটা কি কয়? পল সিয়াকে বলে জানো ওকে থামাও। ভ্যালি এবার রেগে গিয়ে বলে তোমার সমস্যা একজ্যাক্টলি কিসে? সিয়া বলে ওঠে মম 6 মাস হলো তার ডিভোর্স হয়েছে। ওয়ালি কাঁদতে কাঁদতে বলে আমি এখন 36 বছর বয়সী, কিন্তু আমার রোমান্টিক জীবন যেন একেবারে বাজে, একেবারে হতাশাজনক। মনে হচ্ছে আমি এভাবে একাই মারা যাব। ভ্যালি বলে তোমার সব একই কথা। যাই হোক শোনো, আমি তোমাকে একটা গল্প বলি, তোমার মন ভালো হয়ে যাবে। এই বলে ভ্যালি গল্পটা বলার জন্য সিয়াকে ইশারা করে। সিয়া তখন বলে আমাদের পরিবারের সব নারীরই প্রথম বিয়ে কখনোই সুখের হয় না, হয়তো এটা আমাদের একটা অভিশাপ। আর এটা শুরু হয়েছে 1884 সাল থেকে। আমার দিদা, খালা, কাজিনদের সবারই দ্বিতীয় বিয়েতে গিয়ে তবেই সুখ এসেছে। এটা শুনে সিয়ার মেয়ে বলে তাহলে আমাকেও ডিভোর্স করতে হবে। সবাই তখন পিচ্চিকে বলে হ্যাঁ মামুনি। ভ্যালি বলে আমিও তাই, এটা আমার দ্বিতীয় স্বামী। কিন্তু শুধু ঈশাকে আমার বড় বোন। এই গল্পটা 10 বছর আগের। সে দাঁতের ডাক্তার ছিল। শেষ বছরে তার শিক্ষক পিয়েরকে ভালো লাগতে শুরু করে। তারপর অল্প সময়েই পিয়ের তার নিয়মিত শিক্ষক হয়ে যায়। খুব তাড়াতাড়ি তারা একসাথে থাকতে শুরু করে। সিঙ্গেল অ্যাপার্টমেন্ট তাদের ভালোবাসার ঘর হয়ে ওঠে। সবকিছুই তারা একসাথে করত। আর 10 বছর ধরে তারা একই জীবনযাপন। রোববার ব্রাঞ্চ, সোমবার বোলিং খেলা, মঙ্গলবার রেস্তোরাঁয় যাওয়া, বুধবার শব্দের ধাঁধা, বৃহস্পতিবার টেনিস, আর প্রতি শুক্রবারে ওটা করে যা সবাই করে। তুমি বুঝে নিও, আপনারাও বুঝে নিন কেমন? তো মূল কথায় পিয়ের সব কিছু নিয়ম করে চলে। আর সব মিলিয়ে ঈশা জানতো পিয়ের তার নিখুঁত পুরুষ। তাই সে সিদ্ধান্ত নেয় পিয়েরকে তার জীবনসঙ্গী বানাবে। তাই সে তাকে প্রথম বিয়ে না করে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কারণ ওই যে আমাদের প্রথম বিয়ে অভিশাপ, তাই এই অভিশাপটা ভাঙার জন্য প্রথম বিয়ে অন্য কাউকে করতে হবে এবং ডিভোর্স দিতে হবে। তাহলেই সে পিয়েরকে দ্বিতীয় বিয়ে করে সুখে থাকতে পারবে। প্ল্যানও হয়ে গেল। টাকার বিনিময়ে প্রথম বিয়ের জন্য একটা ছেলে ঠিক হয়ে গেল ডেনমার্কে। আর সেখানে বিয়ে করতে মাত্র 10 মিনিট সময় লাগে। মানে তাড়াতাড়ি বিয়ে হবে আর তাড়াতাড়ি ডিভোর্সও হবে। একদম অস্থির প্ল্যান। সিন চলে আসে সেই সময়টাতে। ঈশা ও সিয়া ডেনমার্কে পৌঁছায়। যাকে বিয়ে করবে সেই ছেলেটা 9:53-তে কোপেনহেগেনে নামবে। ছেলে শুধু বলবে আমি রাজি, ব্যাস। তারপর ঠিক 11টায় বিয়ে আর 11:30-এ ডিভোর্স। এরপর দুপুর 3টায় প্যারিস ফিরে পিয়েরের সঙ্গে বিয়ে। সব একদম নিখুঁত প্ল্যান। ঈশা বলে তুমি কি নিশ্চিত কোনো সমস্যা হবে না তো? সিয়া খারার উপরে বলে একদম না। ঈশা বলে আমার খুব খারাপ লাগতেছে, আমি পিয়েরকে মিথ্যে বলে এখানে এসেছি। আমি বলেছি তুমি খুব ডিপ্রেশনে আছো, তাই তোমাকে নিয়ে। সিয়া বলে পাগল, আমার কথাই কেন বললে? আর কারো কথা বলতে পারলে না? আমরা তো প্রতিবেশী, যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে। যাই হোক, যা করার করেই ফেলেছো, এটা পরে নাও আর সাবধানে যাও, আমি গেলাম। সিন চলে আসে প্লেনের ভিতরে। একটা ছেলে এসে বলে মনে হচ্ছে এটা আমার সিট। ঈশা ছেলেটিকে বলে আমি একটু প্লেন জার্নি ভয় পাই, তবে জানালার পাশের সিটে বসলে একটু ভালো লাগে।
বুঝতে পারছি। ঈশা মনে করে ছেলেটি মনে হয় সম্মতি দিয়েছে, তাই ধন্যবাদ দিয়ে বলে তুমি অনেক ভালো। বাট তারপরেও দাঁড়িয়ে আছে দেখে বলে কি? ছেলেটি বলে তুমি কি সিটটা আমাকে ফেরত দেবে না? কন মনটা কি কয়? ছেলেটি বলে চিন্তা করো না, যদি প্লেন ক্র্যাশ করে তাহলে কোনো সিটকেই ছাড়বে না। ঈশা তোর আগে ফুলতে ফুলতে তার সিটে গিয়ে বসে। ছেলেটি বলে আমি প্লেন জার্নি ভয় পাই না, আমি ভ্রমণ লেখক, ভ্রমণ গাইড লিখি, বন্ধুরা আমাকে ইয়া ইয়া বলে ডাকে। তুমি ডেনমার্কে যাচ্ছ? ঈশা বলে হ্যাঁ, প্লেনের সবাই যেমন যাচ্ছে। ইয়া ইয়া বলে আমি কেনিয়ার নাইরোবিতে যাচ্ছি। ও, আমি আমার জিনিসপত্র ব্যাগে রেখে এসেছি। তারপর আবার ঈশা উঠে দাঁড়ায় আর ইয়া মাথা নষ্ট করে বকবক করতে করতেই ব্যাগ থেকে কি যেন বের করে নিয়ে সেই বকবক করতে করতেই বসেও বলে তো তুমি ডেনমার্কে কি করতে যাচ্ছ? ঈশার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তাই রাগ করে বলেই যে আমি অপরিচিত একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছি, আর কিছু মনে করো না, আমি এখন ঘুমাবো। ইয়া বলতেই থাকে ভুয়া বিয়ে অনেক পুরনো, ভয় পেও না, আমি তোমাকে ধরিয়ে দিব না। এই বলে সে আরো নানা কথা বলতে শুরু করেও বলে যদি আমি সঠিক মানুষকে পাই বিন্দু মাত্র দেরি করব না, তাকে বিয়ে করব। ঈশা এবার খেপে গিয়ে বলে আমার মধ্যে কি পেলে যে তুমি সেই থেকে বকবক করে যাচ্ছ? কানে হেডফোন, চোখে মাস্ক, আর না আমি তোমার কথার উত্তর দিচ্ছি। ওকে সরি। তো এদিকে সিয়া বাড়িতে এসে তার মেয়েকে শেখাই দিচ্ছে যে যদি এখানে তোমার পিয়ের আঙ্কেল আসে তাহলে তুমি তাকে বলবে মাম্মি অসুস্থ, ঈশা আন্টি মাম্মিকে নিয়ে গেছে, ওকে? এর মধ্যেই কলিং বিল বেজে ওঠে। সিয়া গিয়ে দেখে পিয়ের কামসা আসছে। সিয়া মেয়েকে নিয়ে গিয়ে লুকিয়ে পড়ে আর পল গিয়ে দরজা খোলে। পল বলে আমি তোমার আর ঈশার বিয়ের মিউজিক বানাচ্ছিলাম। ওকে ভালো। ঈশা বলল সিয়া অসুস্থ তাই আসলাম, আর আমি এজন্যই আসলাম যে তোমার কোনো হেল্প করতে পারি কিনা। কেমন? এই যেমন তোমার বাচ্চাদের দেখাশোনা বা এভরিথিং। ধন্যবাদ, কিন্তু বাচ্চারা স্কুলে আর ওরা ঠিক আছে, কিন্তু আজ তো রবিবার। ও হ্যাঁ, ওরা আসলে কোচিংয়ে গেছে, একটু কম বোঝে তো তাই রবিবারেও। এমন সময় সিয়ার ফোনে ঈশা কল করে। পল আবল তাবল বলতে বলতে ফোনটা সিয়াকে দিয়ে আসে। ঈশা বলে মনে হচ্ছে ছেলেটি আমাকে ঠকিয়েছে, সে আসেনি, তার ফোনও বন্ধ, 5 ঘন্টা ধরে বসে আছি, একদম বাজে প্ল্যান। সিয়া বলে তাহলে এখন কি করবে? ঈশা বলে কি আর বাড়ি ফিরবো। সিয়া বলে একেবারেই না, গেছো যখন বিয়ে করে আসো। ওই ছেলে আসেনি তো কি হয়েছে, অনেক সিঙ্গেল ছেলে আছে, জাস্ট তুমি শুধু আরেকটু ব্রেন খাটো ব্যাস। তখনই ঈশা ইয়াকে দেখতে পাই, ও তার বলা ওই কথাটা মনে হয় যে প্লেনে ইয়া বলেছিল যদি আমি সঠিক মানুষকে পাই বিন্দু মাত্র দেরি করব না, তাকে বিয়ে করব। ব্যাস এবার ঈশার টার্গেট হয় ইয়া। তাই সে ইয়ার সাথে নাইরোবিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও টিকিট কাউন্টারে আসে। এমন সময় ইয়াও সেখানে আসে। ঈশা এবার ইয়াকে ইমপ্রেস করতে তার সঙ্গে মিষ্টি মিষ্টি আচরণ করতে শুরু করে। ইয়া বলে তুমি নাইরোবিতে কেন? তুমি কি ডেনমার্কের ছেলেকে বিয়ে করছো না? ঈশা বলে না, আমি আসলে তোমাকে মিথ্যা বলেছি, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ফলো করছো। তো ঈশা চাচ্ছে ইকোনমি ক্লাসে থাকতে, কারণ ইয়া সেখানে সিট পেয়েছে। তাই ঈশা টিকিটম্যানকে বলে আপনি অন্য কাউকে আপগ্রেড করুন, বাট আমি ওখানেই চাই। এটা শুনে ইয়া বলে আমাকে আপগ্রেড করো, কোনো সমস্যা নেই। হলো? ইয়া বলে খুশি হয়েছো? তো দুইজন দুই জায়গায়। ঈশা উকুপুকু করতেছে কিভাবে ইয়ার কাছে আসা যায়। যেই না পাশের সিটের মহিলাটা উঠে ওয়াশরুমে যায়, ব্যাস ঈশা সঙ্গে সঙ্গে এন্ট্রি নেয়। এরপর ঈশা গায়ে পড়ে এটা সেটা বলে ইয়ার সঙ্গে আড্ডা জমিয়ে তোলে। তারপর বলে জানো, কালকেই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে, আমি এখন সিঙ্গেল, কোনো বন্ধন নেই। ইয়া বলে ওঠে হ্যাঁ, একা থাকা ভুল লোককে বিয়ে করার চেয়ে ভালো। তাই? হ্যাঁ, কিন্তু তুমি আমার বিশ্বাসে একটু ধাক্কা দিয়েছো। তখনই একজন এয়ার হোস্টেস এসে বলে মাফ করবেন, আপনি ইকোনমি ক্লাসের যাত্রী, আপনার সিটে ফিরে যান। কি আর করার। বাট যাওয়ার সময় ঈশা ইয়াকে একটা ডোজ দিয়ে যায়। ইয়া প্রথমে হ্যাং হয়েছিল, বাট পরে খুশিতে একদম গুলগুলা হয়ে যায়। তো ঈশা ভেজা মুরগি হয়ে হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছে, তখন ইয়াও সেখানে আসে। ঈশা তখন ইয়ার সঙ্গে হঠাৎ দেখা হওয়ার অ্যাক্টিং শুরু করে। ঈশা বলে বাহ, কাকতালীয় ভাবে দেখা, মনে হচ্ছে তুমি আমাকে ফলো করতেছো। ইয়া বলে না, আমি তো। ঈশা বলে তুমি কি সব মেয়ের সাথেই এমন করো, চুমি খেয়ে তারপর গায়েব হয়ে যাও? না, চুমু তো তুমি আমাকে। ঈশা দুম করে বলে চলো সুইম স্যুট পরে সুইমিং পুলে দেখা করো। না না না, আমার কাজ শেষ করতে হবে, এখনো অনেক লেখা বাকি আছে। তুমি কি এখানে থাকছো না? না, আমি জেব্রাইনে থাকছি। ঈশা অ্যাক্টিং করে বলে কি, ওরা কি আবার খুলেছে? তুমি জানো না আমি যখনই আসতাম ওখানে থাকতাম। দাঁড়াও, আমি এখানকার বুকিং বাতিল করতেছি। বাট ঈশা কিন্তু এখনো বুকিংই দেয়নি। এমনি রিসেপশন থেকে ঘুরে এসে বলে চলো, আমি বুকিং বাতিল করেছি। ও তাই? তো তোমার ব্যাগ? এই তো। এরপর দুজনে জেব্রাইনে রওনা দেয়। হোটেলে ঢুকে ঈশা পিয়ারকে ফোন করে বলে জান, আই মিস ইউ, বাট আমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। সিয়ার অবস্থা ভালো না, আর হ্যাঁ, আমাকে ফোন বন্ধ রাখতে হবে, এখানকার সিস্টাররা খুব কড়া। আর তুমি আমাকে কল করো না, আমি তোমাকে ফোন করব।
মিস ইউ মাই বেবি। এরপর ফোন কেটে দিয়ে ঈশা কাপড় পরতে রুমে আসে। একটু পর দেখি ঈশা ছেলেদের কাপড় পরে বেরিয়ে আসতেছে, মানে কারোর সাথে ব্যাগ বদল হয়ে গেছে। ঈশা এবার ইয়াইয়াকে নিয়ে কাপড় কিনতে যায়। তো ঈশা এই সুযোগটাকেও হাতছাড়া না করে ইয়াইয়াকে তার প্রতি আকৃষ্ট করার জন্য ট্রায়াল রুমে নিয়ে যায়। এরপর সেক্সি ড্রেস পরে মাথা নষ্ট করে একটা করে লুকস দিয়ে বলে, আমাকে এই কালারে কেমন লাগতেছে। ঈশাকে হট ড্রেসে দেখে ইয়াইয়ের তো একটু হলেও মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ঈশা বাহিরে এসে বলে, ইয়া আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই, বলো। ইয়া বলতে শুরু করে, মিথ্যা এবং অন্যায় আমি ঘৃণা করি, কুসংস্কার এবং তামাকও। আমি বেড হিসেবে সোফা বেশি পছন্দ করি। আমি প্র্যাকটিক্যাল জিনিস ভালোবাসি। অনেকে আমাকে অহংকারী বলে, বাট এটা সঠিক না। আমার চেহারা অমন হলেও আমি মোটেও অহংকারী না। আমি 18 বছর বয়সে চুল পড়ার কষ্ট পেয়েছি। আমি চুল প্রতিস্থাপন করেছি, বলতে দ্বিধা করি না। ঈশা দেখে বলে, কিন্তু সত্যি এটা বোঝা যায় না। আমি অপচয় একদম পছন্দ করি না। আমি নাচতে পছন্দ করি, যে কোনো নাচ। গত বছর আমি থাই ডান্স শিখেছি, কিন্তু ঠিক মতো শিখতে পারিনি। ইয়ার এমন লম্বা স্টোরি শুনতে শুনতেই ঈশা এবার বিরক্ত হয়ে যায়। ইয়া বলতেই থাকে, আমার পছন্দের রং অনেকগুলো, কমলা, নীল, সবুজ, এভাবে আরো বলতেই থাকে লাকি নাম্বার, প্রিয় বই, পছন্দের প্রাণী, আর সবশেষে বলে সিঙ্গেল জীবনের সবচেয়ে বড় সুবিধা হলো কি জানো? কি? নিজেকে জানা। ঈশা বলে, সুপার। আমি মাঝে মাঝে বোলিং খেলি, কেমন হলো? ঈশা বলে, আরে আমিও বোলিং পছন্দ করি। ইয়া বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, চলো খেতে যাই। এরপর একটা রেস্টুরেন্টে এসে ইয়া খাবারের গন্ধে একদম পাগল হয়ে যায়। আর এদিকে খাবারগুলো দেখে ঈশার বমি বমি পাচ্ছে, নিজেকে কোনো রকমে সামলে রাখে। ইয়া রেকর্ড করতে করতে বলে, এটা হলো মাটন স্যুপ, এখানকার সবচেয়ে জনপ্রিয় ব্রেকফাস্ট। ভেড়ার হৃৎপিণ্ড, ফুসফুস এবং লিভার একসাথে রান্না করা হয়। এরপর 2 বাটি অর্ডার দিয়ে দেয়। তারপর দেখো, আমি ভালোবেসে তোমার জন্য একটা ভেড়ার চোখ রেখে দিয়েছি। গেল। ঈশা এবার শেষ। ইয়া ভেড়ার চোখটা খাইয়ে দেয়। এরপর ইয়া চলে যেতেই সিন আবার বর্তমানে আসে। সিয়া ওয়ালিকে বলতেছে ঈশার পরিকল্পনা কাজ করছিল, সে ফাঁদে পা দিয়েছে, কিন্তু তাকে পুরোপুরি ফাঁদে ফেলতে হবে। সিন আবার ঈশার কাছে আসে। তারা রেস্টুরেন্ট থেকে বের হয়েছে। ঈশা বলে, আচ্ছা তুমি শেষ কবে প্রেমে পড়েছিলে? 12। কি 12 বছর আগে? না, যখন আমার বয়স 12 ছিল। সে অনেক সুন্দরী ছিল। ঈশা বলে, একদম আমার মতো। আমার বেশি চাওয়া পাওয়া নেই, শুধু একটা সঙ্গী চাই। ইয়া পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করে। ঈশা বলতে থাকে, আমি এখন একা আছি, সিঙ্গেল। এভাবেই থাকবো যতদিন না কাউকে ভালো লাগে। ইয়া বলে, সত্যি? কবে থেকে? আজ সকাল থেকে। হাস্যকর। ওই যে দেখো গির্জা, সবচেয়ে সুন্দর দৃশ্য, চলো। সিন গির্জার ভিতরে আসে, মানে ঈশা ইয়াকে এখানে আনলো তাকে কোনোভাবে পটিয়ে পাটিয়ে বিয়ে করার জন্য। ইয়া দেখে বলে, সেন্ট পিটার্সবার্গের মতো নয়। ঈশা দুম করে রোমান্টিক হয়ে বলতে শুরু করে, ইয়া আমি ভাবতেও পারিনি এভাবে হয়ে গেল। আমি জানি এটাই প্রেমে পড়া। এখন আমি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছি, তবে না করলে সারা জীবন আফসোস করব। আমি জানি তুমি আমার জীবন পাল্টে দিতে পারো। ইয়া অবাক হয়ে শুনতে শুনতে দুম করে বলে ওঠে, ও 1টা বেজে গেছে, এখন আমাকে কিলিমাঞ্জারো দেখতে যেতে হবে। এই বলে যেতে যেতে বলে, তুমিও চাইলে আমার সাথে যেতে পারো, খুশি হব। এরপর দেখি ঈশাও এখানে আর কাজ হলো না, তাই আর উপায় না পেয়ে ইয়ার সঙ্গে যাচ্ছে। তো যেতে যেতে ইয়া বলে, গির্জার ব্যাপারটা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে। সকালে সুন্দর একটা মেয়ের সাথে আমার দেখা হলো, প্রথমে সে আমাকে পছন্দ করেনি, এতে আমি অভ্যস্ত, কিন্তু 4 ঘন্টা পর আমি তার কাছে একজন দেবদূত হয়ে উঠলাম। আমি আসলে বুঝতে পারছি না, তুমি কি একটু বুঝিয়ে বলবে? ঈশা বলে, না। ওকে, তবে হ্যাঁ, তুমি কিন্তু একা নও। এটা শুনে ঈশা এবার খুশি হয়, মনে হচ্ছে ইয়া এবার ঈশার প্রেমে পড়ে যাচ্ছে। তো এরপর দুজনে গাড়িটা রেখে আশেপাশের জায়গাগুলো দেখতে আসে। তারা হেঁটে হেঁটে ছোট একটা পাহাড়ের উপরে এসে থামলে ঈশা দেখে জায়গাটা অনেক সুন্দর। ইয়া ক্যামেরাটা বের করে ঈশার কয়েকটা ফটো তোলে। এমন সময় ঈশা পিছনের সিংহ দেখে চমকে ওঠে ও ইয়াকে বলে, পিছনে তাকাও। ব্যাস, সিংহ দেখে দুজনেই ভয়ে অস্থির অবস্থা। ইয়া ভয়ে দৌড়াতে শুরু করলে ইয়া ঈশাকে আটকায়ও বলে, বন্যপ্রাণীকে পিঠ দেখিয়ে দৌড়ানো ঠিক নয়, আমার কথা শোনো, তাকে শুধুমাত্র একটা বড় বিড়াল মনে করে তার দিকে তাকিয়ে থাকো, যেন তুমি তাকে দেখে ভয় পাচ্ছ না। নো, আমি মরতে চাই না। ঈশা প্লিজ। তখনই সিংহটি হুঙ্কার দিয়ে উঠলে ভয়ে দুজনেই শুয়ে পড়ে। সিংহটি এবার তাদের দিকে আসতেছে। ইয়া বলে, ঈশা আরেকটা প্ল্যান মাথায় এসেছে, ওটা হলো মরার ভান করো যতক্ষণ না সে চলে যায়। এরপর আমার ঈশ্বর, জীবনে এত ভয় কখনো পাইনি। তুমিও অনেক ভয় পেয়েছিলে? একটুও না, শুধু কনফিডেন্স একটু নড়বড় হয়ে গিয়েছিল, কিন্তু ভয় পাইনি। তখনই দেখে ভয়ে তার এই অবস্থা। গেঞ্জি টানতে টানতে বলে, চলো
একটু যেতেই আবার কিসের যেন একটা শব্দ ঈশা ভয় পেয়ে গেলেই ইয়াইয়া বলে চিন্তা করো না, এটা বন্য প্রাণীর শব্দ না, এটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ। তুমি কি চাবিটা গাড়িতে রেখে এসেছো? হ্যাঁ। এদিকে দেখি হ্যাঁ গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে। এখন কি আর করার, কিলিমঞ্জারোর দিকে এবার হেঁটে হেঁটেই যেতে শুরু করে। ঈশা তো রাগে ফাটতেছে। ইয়াইয়া বলে ঈশা আর মাত্র 3 ঘন্টা হাঁটলেই আমরা কিলিমঞ্জারো পৌঁছে যাব। এটাকে তুমি এক ধরনের পিকনিক মনে করো, তাহলে তোমার অনেক ভালো লাগবে। ঈশা রেগে গিয়ে বলে তুমি কি 2 মিনিটের জন্য একটু চুপ করে থাকবে? তো এরপর দেখি হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এসেছে, দুজনেই ক্লান্ত হয়ে পড়েছে। ইয়াইয়া বলে এখন তুমি 5 স্টার কোনো হোটেলে থাকতে, দয়া করে এখন আর এসব বলো না, এটাও 10 স্টারের মতো লাগতেছে। জানি না এই রাতটা আমার কেমনে কাটবে। ইয়াইয়া তখন ঈশার মন ভালো করার জন্য ঈশাকে আকাশের তারা দেখায় এবং সেগুলো নিয়ে নানা গল্প করে। ঈশা বলে আমার বয়স যখন 5 বছর তখন বাবা আমার জন্য একটা গাছের ঘর তৈরি করেছিলেন। আমরা সেই ঘরটাকে স্টার ওয়াচিং সেন্টার বলতাম। ঘরটা সত্যিই অসাধারণ ছিল। অনেক রাত আমরা একসাথে তারা দেখতাম। বাবা সবসময় বলতেন একদিন তিনি আমাকে চাঁদে নিয়ে যাবেন, কিন্তু তিনি চলে গেলেন। এসব বলতে বলতে ঈশা ইমোশনাল হয়ে ইয়াইয়ার বুকে মাথা রাখে। এরপর পিছনে তাকাতেই তো ঈশার ঘুম ভাঙলে দেখে সে একটা কুঁড়ে ঘরে রয়েছে। বাহিরে এসে ডাকতে থাকে ইয়াইয়া কেউ আছেন, কিন্তু কারোরই কোনো সাড়া নেই। এরপর হাঁটতে হাঁটতে আর একটু আসতেই দেখে ইয়াইয়া এখানে লোকদের সাথে কি যেন করছে। ঈশাকে দেখে ইয়াইয়া ঈশার কাছে আসে আর বলে ঘুমন্ত পড়ি, ঘুম কেমন হলো? খুব ভালো, তবে রাতে খুব ভয় পেয়েছি। ইয়াইয়া বলে আমি নাইরোবিতে ফেরার জন্য সব ঠিকঠাক করে নিয়েছি। অন্টকন্ট এখানে আসো। ঈশাকে বলে অন্টকন্ট এর মানে হলো মোটরসাইকেল, নামটা খুব মানিয়েছে। এসব গাড়িতে উঠে বসো, এ তোমাকে হোটেলে পৌঁছে দিবে। রাতে তোমার সাথে দেখা হচ্ছে। এটা শুনতে ঈশা থেমে গিয়ে বলে তুমি কি এখন আমার সাথে ফিরবে না? তোমার সঙ্গেই ফিরতাম, বাট আজকে এই গ্রামের প্রধানের মেয়ের বিয়ে দিচ্ছে। সাদা মানুষদের খুব কমই এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়, আর এখানকার এই বিয়ের অভিজ্ঞতা আমার ভ্রমণ বইয়ের জন্য অমূল্য। ঈশার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে নেমে বলে আমিও থাকবো তোমার সঙ্গে, আর আমি মোটরসাইকেলও পছন্দ করি না। ইয়াইয়া তখন লোকটাকে বলে মাফ করো, সে মোটরসাইকেল পছন্দ করে না। তো এরপর দেখি আফ্রিকান ট্রেডিশনাল বিয়ে শুরু হয়েছে। তো এদিকে এদের বিয়ে কিভাবে হয় সেগুলো ইয়াইয়া রেকর্ড করতেছে। প্রথমেই বিয়েতে গ্রামের পুরুষরা বরকে উৎসাহিত করে যেন সে দ্রুত হানিমুনে চলে যায়। এরপর মেয়েরা কনেকে, আসলে শেষ পর্যন্ত কনের ইচ্ছার উপর নির্ভর করে সে বরকে হানিমুনে নিয়ে যাবে কিনা। তো কনে তাদের বিয়ের শুভকামনার প্রতীক হিসেবে একটা বস্ত্র হাতে প্রবেশ করে, আর সবাই গেয়ে ওঠে বিয়ে সম্পূর্ণ। এমন সময় ঈশা ইয়াইয়ার হাত ধরে। ইয়াইয়া তো অবাক। ঈশা কানে গিয়ে বলে আমার অন্তর্বাস কুটিরে রেখে এসেছি, তুমি একটু এনে দিতে পারবে? ইয়াইয়া তখন বরের মতো করেই কুটিরে যেতে থাকে। তো ঈশাও কোণের মতো করে কুটিরে প্রবেশ করলে ইয়াইয়া বলে দাঁড়াও, তুমি কি জানো আমরা কি করছি? জানি। সিনা আবার বর্তমানে সেই ডিনার টেবিলে আসে। এভাবে বিয়ে করার কথা শুনে ওয়ালি বলে এই মেয়ে খুব খারাপ, সে ওই লোকের সাথে যা করলো সেটা ঠিক না। সঙ্গে পলও বলে হ্যাঁ এটা বেশ খারাপ ছিল। ঈশার মা রেগে গিয়ে পলকে বলে তুমি যদি আমার মেয়েকে এমন বলে থাকো আমি আর কিচ্ছু বলবো না। এই বলেই যেতে থাকলে মিস্টার জ্যাক বলে সোনা রাগ করে যেও না। রাগ করিনি, আমি টয়লেটে যাচ্ছি। জ্যাক হেসে ওঠে। পল বলে আমি আমার শাশুড়িকে খুব ভালোবাসি, কিন্তু সে বেশ কৃপণ। সিয়া বলে দয়া করে মুখ বন্ধ করো, তুমি কেমন সেটা উপহারের সময়ই টের পাই। পল একদম স্টপ। তো সিন চলে আসে আবার ঈশার কাছে। আমরা দেখি সে নাইরোবিতে ফিরেছে এবং সিয়াও নাইরোবিতে ঈশাকে নিতে গেছে। সিয়া বলে সব কি ঠিক আছে? ঈশা বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। কিভাবে বিয়ে করলে? এটা একদম আলাদা, পরে বলবো। তখনই পিছন থেকে ইয়াইয়া বলে ঈশা আমার ভালোবাসা। এরপর কাছে এসে বলে হানি তুমি কি করছো? বলেছিলাম না আমার বোনের সাথে কথা বলতে হবে। ও এটা আমার শালিকা। তো ঈশা তাড়াহুড়ো করে আবার যেতে ধরলে ইয়াইয়া বলে আরে ঈশা কেন আসার সাথে সাথে আমাকে ছেড়ে যাচ্ছ? বলেছি না আমার কাজ আছে, তাই আমি দেরি করে ফেলেছি। ওকে তাহলে তোমার বাড়িতেই দেখা হবে। ঈশার তো মুখ শুকিয়ে যায়, কি যেন ভেবে বলে ঠিক আছে। ইয়াইয়া বলে কিন্তু আমি তো তোমার ঠিকানা জানি না। সমস্যা নেই, আমি তোমাকে কল করে জানিয়ে দিব। ইয়াইয়া খুশি হয়ে পাপ্পা দেয় এবং আবার মনে হলে বলে কিন্তু শোনা তোমার কাছে তো আমার নাম্বার নেই। ঈশা দাঁড়াও, হ্যালো ঈশা। শেষমেশ কেটে পড়তে পারলে সিয়া খুশি হয়ে বলে তুমি পেরেছো, আমাদের প্ল্যান সাকসেস। কিন্তু আমি তোমার স্বামীকে নিয়ে আসতে বলিনি। যাই হোক তুমি এখন মুক্ত। কিন্তু ঈশার ফেস দেখে মনে হচ্ছে ইয়াইয়াকে ছেড়ে আসতে ঈশার খারাপ লাগতেছে। সিয়া বলে এখন তুমি পিয়েরকে বিয়ে করে সুখে থাকবে। তো এরপর দেখি ঈশা ওই পিয়ের একটা রেস্তোরাঁয় খেতে এসেছে, আর পিয়ের সবসময় এই একই রেস্তোরাঁতেই একই আইটেমই খায়। কিন্তু ঈশা আজকে মেনু পরিবর্তন করে খরগোশ অর্ডার করলেও ওয়েটার অবাক হয়ে চেয়ে থাকে।
পিয়ের বলে ওকে তাহলে আমাকেও তাই দাও। পিয়ের বলে তো সিয়া এখন কি ভালো আছে? হ্যাঁ। এসব ছেড়ে এখন বলো তোমার আর ক্লিনিকের কি অবস্থা? হ্যাঁ সবকিছুই ঠিকঠাক। ঈশা পিয়েরের দিকে তাকিয়ে থেকে বলে আমি খুব খুশি, কারণ খুব শীঘ্রই তোমাকে বিয়ে করতে যাচ্ছি। আমিও। এরপর রাতে দেখি পিয়ের রোমান্টিক মুডে চলে গিয়েছে, হয়তো আজকে শুক্রবার। এরপর সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে ঢাকনাটা তুলতেই কি যেন দেখে ঈশা অবাক হয়। একটু পর আমরা বুঝতে পারি পিয়ের আসলে ঈশাকে একটা দামি আংটি গিফট করেছে। তো পিয়ের নিজ হাতে আংটিটা ঈশাকে পরিয়ে দেয়। গিফট পেলে মেয়েরা তো এমনিতেই খুশি হয়, আর যদি সেটা দামি হয় তাহলে তো আর কথাই নেই। তো পরের সিনে দেখি তারা বোলিং খেলতেছে, তাহলে নিশ্চয়ই আজকে সোমবার হবে। এইসব বলতেছি কারণ আবারও আপনাদের মনে করিয়ে দেই, এর আগেও একবার আপনাদের বলেছিলাম পিয়ের সবকিছু রুটিন মাফিক চলে, এর বাহিরে যায় না বা করে না বললেই চলে। তো পল লক্ষ্য করে ঈশার আংটি দেখে সিয়ার আগে ফাটতেছে, মানে পল আজ পর্যন্ত সিয়াকে কোনো দামি গিফট দেয়নি। সিয়া সরে গেলে পল পিয়েরকে বলে আংটিটা অনেক সুন্দর, তোমার কারণে সিয়া আমাকে কৃপণ বলে। পিয়ের আবার বলে হ্যাঁ কিছু পুরুষ সত্যিই উদার হয়। এটা শুনে পলও আবার পাল্টা খোঁটা মেরে কথা বলতে শুরু করে। পল বলে আচ্ছা তোমার বয়স যেন কত? 50? না 43। ও তারপরেও এই বয়সে বিয়ে, আবার বাচ্চা নিবে? ওরে বাপরে, কখনো ভেবে দেখেছো পারবে তো সামলাতে? না আমি 30 বছরে বাচ্চা নিয়েছি, তারপরেও বাচ্চাদের খাওয়াতে পরিষ্কার করতে প্রায় পাগল হয়ে যেতাম। তোমার তো একটা বাচ্চা নেওয়াই কঠিন হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। এইসব কখনো ভেবেছো? আগে ভেবে দেখো, তারপর সামনে এগো। এদিকে সিয়া ও ঈশা খেলতে খেলতে সিয়া ইয়াইয়াকে সেখানে দেখে চমকে ওঠে, কারণ ইয়াইয়া শেষমেশ তাদেরকে খুঁজে পেয়েছে। তখনই পিয়ের এসে এদের ঘাবড়ে যাওয়া ফেস দেখে বলে কিছু হয়েছে? ঈশা বলে না আমি একটু পিপাসার্থ। এই বলে ঈশা সাইডে যেতে থাকলে ইয়াইয়াও পিছন পিছন গিয়ে বসে। ঈশা বলে তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে পুরো প্যারিসের বোলিং ক্লাব খুঁজেছি, শেষে এখানে পেলাম। তুমি এভাবে হঠাৎ করে চলে আসতে পারো না। তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি সিঙ্গেল নও। হ্যাঁ নই, তবে আমি দেখেছি তুমি তাকে আর ভালোবাসো না, কিন্তু তুমি সেটা বলতে পারছো না, তাই তুমি আমার সাথে কেনিয়াতে চলো। মনে হয় আমরা একে অপরের জন্যই তৈরি। তাকে বলে দাও যে তুমি একজন পারফেক্ট সঙ্গী খুঁজে পেয়েছো। হ্যাঁ আমাকে একটু সুযোগ দাও এটা বলার। ঠিক আছে আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছি। না আমি আরো সময় চাই। ওকে। একটু পর ঈশা সিয়ার কাছে এসে বলে এই লোকটার মাথায় সমস্যা আছে। সিন চলে আসে পরের দিন সকালে ক্লিনিকে। ঈশা আসতেই রিসেপশনের মেয়েটি বলে ইয়া নামের একটা রোগী তোমার অপেক্ষায় আছে। ইয়া শুনতেই ঈশা তাড়াহুড়ো করে কেবিনে এসে বলে তুমি পাগল হয়েছো নাকি? তুমি বলেছিলে আমাকে সময় দেবে। হ্যাঁ কিন্তু আবার ভাবলাম তুমি তাকে বলার চাইতে বরং আমি তাকে বলে দেই, তাহলে তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে ইয়া পিয়েরকে সবকিছু বলার জন্য যেতে ধরলে ঈশা তাড়াহুড়ো করে ইঞ্জেকশন নিয়েই তো শব্দ শুনে পিয়ার আসলে ঈশা তাকে আবল তাবল বুঝিয়ে ম্যানেজ করে। পিয়ার চলে গেলে ঈশা ইয়ার ফেস থেকে টিস্যুটা সরাতেই মুখের এই হাল দেখে চমকে ওঠে। ইয়া বলে কি হয়েছে? না না কিছু না। ইয়া আমার কথা ভালো করে শোনো। হ্যাঁ বলো। আমরা কেনিয়াতে যে মজা করেছিলাম তা ভুলে যাও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ কিন্তু আমি তোমাকে বাসি না। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, বুঝেছো? বুঝেছি। আজ থেকে আমি তোমাকে আর দেখতে চাই না। আমাকে বিরক্ত করো না, ঠিক আছে? ঠিক আছে। তো এরপর ইয়া যাওয়ার সময় রিসেপশনের মেয়েটি ইয়াকে দেখে তো ভয় শেষ। তো পরের দিন ঈশা ম্যারেজ অফিসে পিয়েরও তার বিয়ের ডেট নিতে আসে, কিন্তু মেয়েটি বলে একটু দাঁড়ান, কি যেন একটা হয়েছে, আমি বুঝতে পারছি না কি সমস্যা। তার একটু পরেই বলে ম্যাম আপনি তো ইতিমধ্যেই বিয়ে করেছেন। ঈশার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। ঈশা বলে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ম্যাম এ ধরনের ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তো এদিকে পিয়ের গাড়ি পার্ক করে সেও ভিতরে যাচ্ছিল, কিন্তু ঈশাকে ফিরে আসতে দেখে বলে ঈশা আমার একটু দেরি হলো, বাট তুমি কোথায় যাচ্ছ? আমি কি সাইন করব না? ঈশা বলে প্রয়োজন নেই, একজনের সাইনই যথেষ্ট। সেদিনই সিয়াকে নিয়ে ঈশা তাদের পরিচিত একটা উকিলের কাছে আসে। উকিল চাচা বলে হ্যাঁ এখানে একটা বিয়ের সার্টিফিকেট আছে আফ্রিকান সংস্করণের, এটা বেইমার্ক সাহেব জমা দিয়েছেন, হয়তো ওনার ভাই। তুমি সত্যিই বিয়ে করেছো, এটাই প্রমাণ করে। ঈশা তো টেনশনে পড়ে যায়। তো চাচা বলে মজার ব্যাপার হলো সার্টিফিকেটটা মেষের চামড়ায় সাইন করা। তোমরা 3টি সোনার মুদ্রা, একটি ছোট্ট কুড়ে ঘর এবং অর্ধ লিটার মেষের মূত্র পাবে, আর যদি তোমরা তা না পাও তো আমি আদায় করে দেব। এই বলে চাচা হাসতে শুরু করে, সাথে সিয়াও। ঈশা রেগে সিয়াকে বলে তোমার কি এটা মজা মনে হচ্ছে? সিয়া সিরিয়াস হয়ে বলে আঙ্কেল আমরা এইসব চাই না, এখন আপনাকে এটা ফেক প্রমাণ করতে হবে। আঙ্কেল বলে সম্ভব, 1-1.5 বছরের মধ্যেই হয়ে যাবে। ঈশা বলে কিন্তু আমার পরের মাসেই বিয়ে। তাহলে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করো, তাহলে যখন সাইন করবে তখনই হয়ে যাবে।
পরের সিনে দেখি ঈশা রাগে গরম হয়ে মস্কো শহরে যাচ্ছে, কারণ ইয়াইয়া এখন সেখানেই আছে। ঈশা যেতে যেতে সিয়াকে বলে, এবার দেখো, সে এবার আমার অত্যাচারে সে নিজেই আমার কাছে হাঁটু গেড়ে ডিভোর্স চাইবে। সিন মস্কোর বড় একটা দোকানে আসে। ইয়াইয়া দোকানের মিষ্টি খাচ্ছে আর বলতেছে, তোমার দোকানের এক একটা মিষ্টি যেন এক একটা কবিতা। মহিলাটিও ইয়াইয়ার সঙ্গে অনেক মজা করে। ঈশা সেখানে পৌঁছাতেই ঈশাকে দেখে ইয়াইয়া অবাক হয়। ইয়াইয়া বুঝতে পারছে না যে ঈশা তার কাছে কেন আসলো। ইয়াইয়া মহিলাটিকে বলে, এটা ঈশা। ঈশা বলে, তার ওয়াইফ। ইয়া তো অবাক। তো এরপর দেখি ইয়াইয়া ঈশাকে তার বাসায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে ইয়া বলে, তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? ঈশা পাম মেরে বলে, হয়তো ভালোবাসার টানে। জানো, ক্লিনিকের সেই ঘটনার পর আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি। অবশেষে আমি বুঝতে পারলাম আমি আসলে তোমাকে চাই, তাই আবার তোমার সাথে থাকার চেষ্টা করতে চাই, যদি তুমি চাও। ইয়াইয়া বলে, তাহলে তোমার প্রেমিক ছেড়ে দিব? তবে আমি আগেই বলতেছি, আমি কিন্তু খাট্টাস, আমার সাথে থাকা সহজ হবে না। কোনো সমস্যা নেই, জানো, আমরা একে অপরের জন্যই তৈরি। তো একটুর মধ্যেই তারা বাসায় পৌঁছে যায়। ইয়াইয়া তার নতুন বউকে কোলে করে ঘরে প্রবেশ করায়। এরপর ইয়াইয়া বলে, ঘরটা কেমন? সত্যি বলবো? একদম বাজে। ঠিক আছে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিও, এখন থেকে এই ঘর তোমার, এটা আমাদের বাড়ি। এই বলে ইয়াইয়া ঈশাকে কিস করতে ধরতেই ঈশা থামিয়ে দিয়ে বলে, তোমার মুখে আমি পালং শাকের গন্ধ পাচ্ছি। কিন্তু আমি তো পালং শাক 2 দিন আগে খেয়েছি। ওকে। এই বলে ইয়াইয়া এবার ব্রাশ করতে যায়। আর এদিকে ঈশা ঘরটা ঘুরে ফিরে দেখতে শুরু করে। ইয়াইয়া বলে, তুমি এসেছো, আমি সত্যিই অনেক খুশি হয়েছি। আমি মনে করেছিলাম তুমি আমার উপরে রাগ করবে, কারণ আমি একাই বিয়েটা রেজিস্ট্রি করেছি। এটা বলতে ঈশার রাগে ঝটকা মেরে একটা ফেলে দেয়। ইয়াইয়া দৌড়ে এসে বলে, এটা কিভাবে হলো? আমার অনেক শখের জিনিস ছিল এটাতে। সরি, আমার হাত লেগে পড়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। পরের সিনে দেখি ইয়াইয়া তার শহরটা ঈশাকে ঘুরে দেখাতে নিয়ে এসেছে। ইয়াইয়া বলে, আমার এই সুন্দর শহরে তোমাকে স্বাগতম মিমি। এই লে, ইয়াইয়া তোর শখ। ঈশা হাসতে হাসতে বলে, আমার ডাকনাম মিমি। ছোটবেলায় আমি আর বোন খেলতাম, ডাকনাম বললেই একচর। লে, এটা কোনো কথা? সিন চলে আসে আবার ডিনারে। ওয়ালি এসব শুনে বলে, ওই ছেলে সত্যিই বোকা নাকি ভান করছে? সে কি বুঝতে পারছে না যে ঈশা তাকে ভালোবাসে না? পল বলে, ভালোবাসা অন্ধ। জ্যাক বলে, ভালোবাসা হলো একগুচ্ছ বেগুনি ফুল। সিয়া বলে, কিন্তু ঈশা খুব ভালো করেই জানে তাড়াতাড়ি মেটানো দরকার। তো এরপর ইয়াইয়া বলে, ঈশা, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে। এটা শুনে ঈশা তার ব্যাগ থেকে হেয়ার রিমুভাল ক্রিম বের করে। কি হতে যাচ্ছে বুঝতে পেরেছেন? ঈশা সেখানে আসলে ইয়াইয়া তো লজ্জা পেয়ে যায়। ঈশা বলে, তুমি কি আমারটা ব্যবহার করবে? ইয়াইয়া হাত বাড়িয়ে দেয় আর ঈশা ঢেলে দেয়। এরপর সিন চলে আসে রাতের একটা অনুষ্ঠানে। ইয়াইয়া ঈশাকে নিয়ে সেখানে যাচ্ছে। যেতে যেতে ঈশা বলে, আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম বুঝতে পারছি না। এটা ক্ষমার যোগ্য নয়। তুমি এত টাকা দিয়ে চুল প্রতিস্থাপন করেছো, কিন্তু আমার জন্য আর কোনোদিন চুল হবে না। আরে জানো, যদি আর চুল না উঠে তো না উঠুক, আমি জানি তুমি আমার চুলকে নয়, এই আমাকে ভালোবাসো। শাবাশ বেটা। আসলে ঈশা এইসব করতেছে যেন ইয়াইয়া রাগ করে তার সাথে থাকতে না চায়, তাকে ডিভোর্স দেয়। বাট সেটা তো হচ্ছেই না। তো ভিতরে এসে ইয়াইয়া ঈশাকে বলে, এটা হলো ফরাসি রাষ্ট্রদূত, চলো তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেই। আরে ইয়া, হ্যাঁ, এটা আমার স্ত্রী ঈশা। ঈশা, এটা পল মহাশয়, ফরাসি রাষ্ট্রদূত। আর এটা তার স্ত্রী এলিশ। আর এটা পিটোস্কি, আমার বহু বছরের বন্ধু। তো রাষ্ট্রদূত বলে, ইয়াইয়া, তোমার লেখা বইগুলো সত্যিই আমার অনেক ভালো লাগে। রাষ্ট্রদূতের বউ বলে, এখন আমাদের বলো, তুমি এমন সুন্দরী স্ত্রী কিভাবে পেলে? ইয়াইয়া বলে, নো, এটা ব্যক্তিগত ব্যাপার। তো এরপর ইয়ার ড্রিঙ্কস নিয়ে একটু সরে যেতেই ঈশা বলে, আমাদের গল্পটা আমি তোমাদের শোনাচ্ছি। আসলে আমি 4-5 বছর আগে সোশ্যাল মিডিয়াতে নোংরা ভিডিও বানাচ্ছিলাম। আমার অনেক ফ্যান হয়েছিল, আমি অনেক টাকা ইনকাম করতাম। ইয়াইও আমার অনেক বড় ফ্যান ছিল। তারপর আমরা দেখা করি। ইয়াইয়া আমাকে এতটা পছন্দ করতো যে সে চাইতো আমি তার সাথে দিনে 3-4 বার দেখা করি। তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম। ইয়াইয়া এসব শুনে বলে, নো, এসব সত্য নয়, সবটাই মিথ্যা। এসব শুনে সবাই অবাক হয়ে চেয়ে আছে। একটু পরে ঈশা হেসে উঠে বলে, আমি তো এসব মজা করছিলাম। এবার ইয়াইয়ার ফেসে হাসি আসে। তো সেখান থেকে তারা এবার একটা বারে আসে। ইয়াইয়া বলে, তুমি ওখানে ওসব মিথ্যা কেন বলছিলে মিমি? এই গেল। ঈশা আবার একটা ঠাস করে মেরে বলে, বলেছিলাম না ডাকনাম বললেই? এইটা কোনো কথা? তো বরাবরের মতো ইয়াইয়া তার টেপ রেকর্ডারটা অন করে এই বার সম্পর্কে রেকর্ড করতেছে। এমন সময় স্টেজ থেকে ইয়াইয়ার পরিচিত একটা ছেলে অ্যানাউন্স করে, এখন আপনাদের সামনে নাচবে আমাদের নতুন বিয়ে করা বন্ধু ইয়াইয়া। ইয়াইয়া না করে বাট সবাই তাকে টেনে স্টেজে নিয়ে যায়। এরপর আর কি নাচতে শুরু করে দেয়।
তো এমন না যে ঈশার বোরিং লাগলে সে তার ফোনটা বের করে সিয়াকে কল করে বলে, সিয়া আমি কি যে মার্কেট চিপে পড়েছি বোঝাতে পারবো না। এই লোকটা কি বলবো, ভাষা নেই। আমি এর সঙ্গে এতটা ভয়ঙ্কর আচরণ করতেছি, তারপরেও তার কিছুই মনে হচ্ছে না। ও কোনোদিনই ডিভোর্স পেপারে সাইন করবে না। কি করছে ও? কি করছে? বাদুড় নাচিচ্ছে। তো এখন আসল কথা হলো, এতক্ষণ ঈশা ফোনে সিয়ার সঙ্গে যেসব কথাগুলো বললো সে সব কথা ইয়াইয়ার টেপ রেকর্ডারে রেকর্ড হয়েছে, কারণ ইয়াইয়ার টেপ রেকর্ডারটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। তাহলে এবার নিশ্চয়ই ইয়াইয়া সব জেনে যাবে। হ্যাঁ, সেটাই হয়। রাতে ইয়াইয়া সারাদিনের রেকর্ডগুলো লিখতে গেলে সে ঈশার কথাগুলো শুনে পুরো একদম অবাক হয়ে যায়, সাথে মনে ভীষণ কষ্ট পায়, কারণ ঈশাকে সে সত্যিই অনেক ভালোবেসেছিল। তো রাত পেরিয়ে যায়, ইয়াইয়া যে সব শুনেছে এটা সে ঈশাকে এখনো বলেনি। এরপর দুপুরবেলা তারা একটা রেস্তোরাঁয় খেতে যায়। তো ঈশা যেহেতু জানে না যে ইয়াইয়া তার সব জানতে পেরেছে, তাই ঈশা ইয়াইয়ার সঙ্গে এখনো মজা করে যাচ্ছে। ঈশা ইয়াকে বলে, ইয়াইয়া আমার পাশে যাকে দেখছো সে আমার কল্পনা বন্ধু, নাম রিচার্ড। সে কয়েকদিন থেকে তোমার সাথে দেখা করতে চাচ্ছে, তুমি তার সাথে একটু কথা বলো। ইয়া একটু চুপ করে বলে, হাই রিচার্ড, কেমন আছো? কি বললে? এটা করব? ওকে, যদি তুমি খুশি হও। এই বলে ইয়াইয়া ঈশা অবাক হয়ে বলে, ইয়া তুমি কি করছো? সে আমাকে মুখে জ্যাম মাখতে বললো, তাই মাখিচ্ছি। ও এটাও করব? এই বলে প্যাকেটটাও টুপির মধ্যে রাখে। এরপর বলে, জানো রিচার্ড, এত সুন্দর একটা মেয়ে আমার বউ, আমাকে খুব বোকা মনে হচ্ছে। আমি ওর ব্যাগে ডিভোর্সের কাগজ পেয়েছি, আমি সাইন করে দিয়েছি, ওকে এটা দিয়ে দিও। বাই রিচার্ড। এই বলে ইয়াইয়া বেরিয়ে যায়। পিছন পিছন ঈশা এসে বলে, ইয়াইয়া একটু দাঁড়াও, দয়া করে আমার কথা শোনো। ডিভোর্স পেপারে তো সাইন করে দিয়েছি, আর কি চাও? ইয়া আমি একটা ছেলের সাথে 10 বছর কাটিয়েছি, পরের মাসে আমরা বিয়ে করতেছি। আমাদের পরিবারের প্রথম বিয়ে কখনো সুখের হয় না, তাই আমি বাধ্য হয়ে প্রথম বিয়েটা এইভাবে করেছি যেন দ্বিতীয় স্বামীকে ধরে রাখতে পারি। আমাকেই কেন বেছে নিলে? সেই সময়টাতে আমি তোমাকেই পেয়েছিলাম। আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তোমার আমাকে ঘৃণা করার অধিকার আছে। সত্যি তুমি অদ্ভুত। ইয়া আমার হাতে আর একদিন সময় আছে, আর এই একদিন আমি তোমার সঙ্গে কাটাতে চাই, প্লিজ। তারপর আমরা দেখি যে ঈশা একটা সময় ইয়ার গল্প শুনে বোরিং হচ্ছিল, সেই ঈশাই এখন ইয়ার বোরিং গল্প মজায় মজায় শুনতেছে। ঈশা ইয়াকে একটা টুপিও গিফট করে। তো কথার মাঝে ইয়া বলে, তোমার মা কি তোমার বাবাকে ডিভোর্স দেয়নি? ঈশা বলে, না, প্রয়োজন পড়েনি, কারণ তার আগেই বাবা মারা গেলেন। তবে সে আমাকে কথা দিয়েছিল আমাকে চাঁদে নিয়ে যাবে, কিন্তু তার আগেই চলে গেল। এটা শুনে ইয়া কেন জানি বলে, আমার সাথে চলো। কোথায়? চাঁদ না হলেও খুব কাছেই। এরপর দেখি ঈশাকে ইয়া জিরো গ্র্যাভিটি ফ্লাইট বা প্যারাবোলিক ফ্লাইটে নিয়ে এসেছে। এই ফ্লাইটে বিমানের ভিতরে তারা প্যারাবোলিক মুভমেন্টের মাধ্যমে সাময়িকভাবে ওজনহীনতার অভিজ্ঞতা পাবে, যা মহাকাশে ওজনহীন অবস্থার মতো অনুভূতি দেয়। তো ঈশা তো ভয়ে শেষ, আর ইয়া তাকে সাহস দিচ্ছে। ঈশা বলে, এটা কি? বমির ব্যাগ, যদি প্রয়োজন পড়ে। না, আমি বের হতে চাই। আরে কিচ্ছু হবে না, একটু ওয়েট করো। এরপর একবার করার পর ঈশা খুব মজা পায়, বাট এদিকে ইয়ার অবস্থা টাইট। ঈশা মজা পেয়ে বলে, প্লিজ আরেকবার। তো এভাবেই ইয়া ঈশার চাঁদে যাওয়ার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করে দেয়। তো এভাবেই সারাদিন অনেক মজা করে। এখন ঈশার চলে যাওয়ার সময়। ঈশা আজকে নিজেই ইয়াকে কিস করে। এরপর তারা এয়ারপোর্টে আসে। ইয়া ঈশাকে বলে, ঈশা যদি আমি তোমার সঠিক মানুষ হই। ঈশা থামিয়ে দিয়ে বলে, না, তুমি প্রথম। এরপর বিদায় নিয়ে ঈশা চলে যায়। সিন চলে আসে পরের দিন রাতে। ঈশা বাসায় পৌঁছায়, বাট তার মন খারাপ। এরপর সকালবেলা নাস্তা খাওয়ার সময় কলিং বেল বেজে ওঠে। ঈশা গিয়ে দরজা খুলতেই শখ। ইয়া বলে, ডিভোর্স পেপারটা ছেড়ে এসেছো? খন কি একটা অবস্থা। এমন সময় আবার পিয়ের সেখানে আসে। ইয়া কি বলবে তাই দুম করে বলে, আমি ঈশার দুঃসম্পর্কের কাজিন। হঠাৎ মনে পড়ে গেল, তাই এক নজর দেখতে এসেছি। একসঙ্গে অনেক মজার সময় কাটিয়েছি। তো পিয়ের তাকে থাকতে বলে, বাট ইয়া চলে যায়। তো পরের সিনে দেখি সিয়া, পল, পিয়ের ও ঈশা একসাথে বোলিং খেলতেছে। আর এই সময় পিয়ের তাদের কাছে ইয়াকে নিয়ে ঠাট্টা করে কথা বলতেছে। ইয়ার কথা বলার ধরন, পরনের কাপড়, চামড়ার টুপি এসব নিয়ে বলতেছে আর হাসতেছে। পাশ থেকে এসব শুনে ঈশার খুব খারাপ লাগে। সেখানে আর থাকতে না পেরে আনমনে ঈশা খেলতে যায়। পিছন থেকে পিয়ের বলে, ঈশা তোমার পা ঠিক নেই। ঈশা থেমে যায় ও বিরক্ত হয়ে কি যেন ভাবতে থাকে। তারপর মনকে স্থির করে হঠাৎ পিয়েরকে বলে ওঠে, পিয়ের আমি আর পারছি না,
সব সময় একই রেস্তোরাঁয় খাওয়া, ডিসেম্বরের ছুটির সময় কোথাও ঘুরতে যাওয়া যাবে না কারণ ব্যবসা ভালো চলতেছে, এসব আমি আর নিতে পারছি না। হঠাৎ এসব কথা শুনে পিয়ের তো একদম অবাক। পিয়ের বলে, হয়তো বিয়েটা তোমাকে নার্ভাস করতেছে, বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। পিয়ের, তুমি বুঝতে পারছো না, আমি চাই না যে সবকিছু সবসময় পরিকল্পনা মতো চলুক। আমি এসবের পরিবর্তন চাই, আমি কোনো বাঁধন চাই না। আমি চাই সকালে অ্যালার্ম না বাজুক, রাতে খাবার পুড়ে গেলেও কিছু আসে যায় না। আমরা শুধু শুক্রবার নয়, অন্যান্য দিনেও প্রেম করতে পারি, আবার 1 মাস না করলেও চলবে। জানো, আমি চাই বেঁচে থাকা সিংহের সামনে দাঁড়াতে। কিন্তু এসব তো পিয়েরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশা বলে, প্লিজ হেসো না, আমি যা বললাম ভেবেই বললাম, আর এখন যা সিদ্ধান্ত নিচ্ছি ভেবেই নিচ্ছি। এরপর আংটিটা আঙ্গুল থেকে খুলে রেখে দিয়ে বলে, সরি পিয়ের, তুমি তোমার মতো কাউকে খুঁজে নিও। সিন সেই ডিনারে আসতে ওয়ালি বলে, তারপর কি হলো? সিয়া বলে, তারপর ঈশা ইয়াইয়াকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। তার কাছে কোনো ফোন নাম্বারও ছিল না। কোনোভাবে একদিন জানতে পারলো সে নাকি উত্তরে চলে গেছে তাদের পুরনো বাড়ি মেরামত করতে। আবার সে নাকি এখন ট্যুরিস্ট গাইডেরও কাজ করে। তো আমরা দেখি ঈশার ঠিকানা অনুযায়ী সেখানে গেলে সে ইয়াইয়ার দেখা পায়। ইয়াইয়াকে শেষমেশ খুঁজে পেয়ে ঈশার মুখে হাসি চলে আসে। গেটেই দাঁড়িয়ে প্রাণ ভরে সে ইয়াইয়াকে দেখতে থাকে। ইয়াইয়া এখনও ঈশার দেওয়া সেই টুপিটা মাথায় পড়ে থাকে। হঠাৎ ইয়াইয়া কিছু একটা অনুভব করে সামনে তাকায়, বাট দেখে কেউ নেই। মানে ঈশা আজকে ইয়াইয়ার সঙ্গে দেখা করে না। এর পরের সিন চলে আসে একটা দুর্গে। ইয়াইয়া বিদেশি টুরিস্টদেরকে এই দুর্গটি ঘুরে দেখাচ্ছে। তো ইয়াইয়া আজকের মতো এখানেই শেষ দিয়ে টুরিস্টদেরকে বলে, আগামীকাল দুপুর 2টায় আমরা আবার এখানে মিলিত হব। সবাই তখন ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিয়ে চলে যায়। তখনই হঠাৎ ঈশা সেখানে এসে বলে, কেমন আছো? ইয়াইয়া তো অবাক। ঈশা কাছে এসে বলে, তুমি কি আবার আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমাদের প্রথম বিয়ে কখনোই সুখের হয় না, সেটা আমাদের দুজনকে দেখলেও বোঝা যায়। কিন্তু তুমি যদি আবার তোমার প্রাক্তনকে বিয়ে করো তাহলে এটা দ্বিতীয় বিয়ে হবে। এবার অবশ্যই ভালো হবে। তুমি কি বলো? ইয়াইয়া অবাক হয়ে চেয়ে আছে। ঈশা বলে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ইয়াইয়া বলে, প্লিজ আর কিছু বলো না। তখনই সিন আবার ডিনারে আসলে সিয়া বলে, এইভাবে গল্পটা শেষ হলো। গল্পটা তোমার কেমন লাগলো? ওয়ালি কাঁদতে কাঁদতে বলে, যদিও গল্পটা মিথ্যা না, এটা সত্য। যদি মিথ্যা হয় তবুও আমার কোনো আপত্তি নেই। সবাই এবার বিরক্ত হয়ে চলে যায়। ওয়ালি বলে, আচ্ছা ওরা ক্রিসমাসে কেন আসেনি? সিয়া বলে, তারা এখন প্যাসিফিক দ্বীপে ছুটি কাটাচ্ছে তাই। তখনই সেখানে সেই পিয়ের আসে। সিয়া বলে, ওয়ালি এটা পিয়ের। পল বলে, হ্যাঁ এটাই ঈশার সেই পিয়ের। পিয়ের বলে, প্লিজ এই গল্পটা আর বলো না, নিজেকে বোকা মনে হয়। ওয়ালি দুম করে বলে, কোথায় বোকা, তুমি তো অনেক হ্যান্ডসাম। পিয়েরও ওয়ালির দিকে চেয়ে থাকে। পল বুঝতে পারে দুজন দুজনের উপর ক্রাশ খেয়েছে, তাই দুইজনকে একসাথে বসিয়ে সামনে এগোনোর সুযোগ করে দেয়। আর মুভিটিও এখানেই শেষ হয়। তো মুভিটি ভালো লাগুক বা না লাগুক সেটা কথা নয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ, এখন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নয়তো ভিডিও আপলোড করবো বাট আপনি পাবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।